আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি দর্পণে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে আসন ভাগাভাগি। দীর্ঘদিনের আন্দোলন ও রাজনৈতিক পুনর্গঠনের পর এবার দলটি স্পষ্টতই নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়েছে। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হয়েছে আসন ভাগাভাগি। এই নিয়ে দর কষাকষি ও আলোচনা। যুগপৎ আন্দোলনে যুক্ত 8টি জোট ও মিত্র সংগঠন মোট 217টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে বিএনপির কাছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ 138টি, 12টি দলীয় জোট 21টি, জাতীয়তাবাদী সমমনা জোট 9টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 13টি, জাতীয় পার্টি বিজেপি 5টি, গণফোরাম 15টি, লেবার পার্টি 6টি এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন 10টি আসনে প্রার্থী চেয়েছে। তবে বিএনপি এবার কৌশলগতভাবে সর্বোচ্চ 40টি আসন ছাড় দেওয়ার চিন্তা করছে, কারণ দলটি এবার নিজেরা অধিকাংশ আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। বিএনপি নির্বাচন যাত্রার কৌশল ও পরিকল্পনা নিয়ে আজকের আয়োজন। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের বিএনপি 58টি আসন ছাড় দিয়েছিল, যার মধ্যে জামায়াত ইসলামী একাই পেয়েছিল 22টি। কিন্তু এবার চিত্র ভিন্ন। বিএনপি এখন জামায়াতকে জোটে রাখছে না, বরং স্পষ্টভাবে বলছে কোনো প্রকার আনুষ্ঠানিক সমঝোতা হবে না। রাজনৈতিক ও আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনায় দলটি বুঝেছে জামায়াতকে পাশে রাখা এখন একটি বড় বাধা হতে পারে, বিশেষত তরুণ ভোটার ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার দিক থেকে। ফলে এবার বিএনপির কৌশল হলো জামায়াতবিহীন একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলা। এই প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বসে তিনি পুরো প্রক্রিয়াটি ব্যক্তিগতভাবে তদারকি করছেন। সূত্র বলছে, 5টি জরিপ ও মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তারেক রহমান নিজেই সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করছেন এবং যেখানে জয়লাভের সম্ভাবনা বেশি সেই আসনেই মিত্রদের জন্য আসন ছাড়ের নির্দেশ দিচ্ছেন। ইতোমধ্যে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ঢাকা 13 আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা 17 আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কুমিল্লা 7 আসনে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এবং নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নাম বিএনপির সবুজ সংকেত তালিকায় আছে। তারেক রহমানের নির্দেশে অনেককে মৌখিকভাবে নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চের 138 আসনের দাবি অনেকের কাছে অতি উচ্চাভিলাষী মনে হলেও মঞ্চের নেতারা বলছেন, আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা ও জনভিত্তির কারণে তাদের অংশগ্রহণ যৌক্তিক। তবে বিএনপির নীতি নির্ধারকরা বাস্তববাদী। তারা জানেন এত আসন ছাড় দিলে দলের কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। তাই আলোচনার মূল দিক হচ্ছে যেসব আসনে মঞ্চের নেতা বা প্রার্থী জনপ্রিয় এবং মাঠে শক্তিশালী, কেবল সেগুলোতে বিএনপি ছাড় দেবে। এর মধ্যে বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও শরীয়তপুরের কিছু আসন বিশেষ বিবেচনায় রয়েছে। বিএনপি নেতাদের মতে গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, সুব্রত চৌধুরী, সাইফুল হক বা তানিয়া রবের মতো নেতাদের সঙ্গে সমঝোতা রাজনৈতিকভাবে লাভজনক হবে, কারণ তারা তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মহলেও পরিচিত মুখ। অন্যদিকে 12 দলীয় জোট এলডিপি ও সমমনা জোটের মতো সংগঠনগুলো চাচ্ছে নিজেদের ঐতিহ্য ও প্রভাব ধরে রাখতে। এই জোটগুলোর মধ্যে জাতীয় পার্টি, বাংলাদেশ এলডিপি, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট সহ কয়েকটি দল আছে যারা বিএনপির সঙ্গে বহুদিন ধরে কাজ করছে। এই দলগুলো একসময় ছিল বিএনপির ভোট মেশিনারির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সময়ের সাথে তাদের প্রভাব অনেক কমেছে। তবুও স্থানীয় পর্যায়ে এই দলগুলোর নেতাদের কিছু সামাজিক প্রভাব আছে যা বিএনপি নির্বাচনে কাজে লাগাতে চায়। এজন্য বিএনপি এই জোটগুলোকে কিছু আসন ছাড় দিয়ে তাদেরকে লোকাল মেশিন হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। উদাহরণস্বরূপ পিরোজপুরে জাফরপন্থী মোস্তফা কামাল হায়দার, লক্ষ্মীপুরের এলডিপির শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জে সৈয়দ এহসানুল হুদা বা নড়াইলে ফরিদুজ্জামান ফরহাদের মতো প্রার্থীরা স্থানীয়ভাবে শক্তিশালী। এদের আসনে বিএনপি প্রার্থী দিলে ভোট বিভাজনের আশঙ্কা বাড়বে, তাই কৌশলগতভাবে তাদের আসন ছাড়াই সবচেয়ে লাভজনক হবে। একইভাবে গণফোরামও 15টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা জমা দিয়েছে। সুব্রত চৌধুরী, মিজানুর রহমান, রণজিৎ শিকদার, সেলিম আকবরদের মতো নেতারা এতে রয়েছেন। আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে গণফোরাম এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে, আর বিএনপির সঙ্গে সমঝোতাই তাদের পুনরুজ্জীবনের একমাত্র সুযোগ। তাই গণফোরাম ও বিএনপির সম্পর্ক এবার আরও ঘনিষ্ঠ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও লেবার পার্টির অবস্থানও তেমনই। এলডিপি চেয়ারম্যান কর্নেল
অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রামে আর দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ কুমিল্লায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ডক্টর রেদওয়ান ইতোমধ্যেই লন্ডনে তারেক রহমানের হাতে তালিকা জমা দিয়েছেন, যা ইঙ্গিত দেয় এলডিপির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্ত হচ্ছে। অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ৬টি আসনের দাবি জানিয়ে তালিকা দিয়েছে। এই ছোট দলগুলোর প্রত্যাশা খুব বেশি নয়, তারা আসন কম পেলেও চায় রাজনৈতিক স্বীকৃতি ও ভবিষ্যৎ কাঠামোর স্থান। বিএনপি তাই তাদের আশ্বস্ত করছে যে সংসদের উচ্চ কক্ষ যদি প্রস্তাবিত হয় বা ভবিষ্যৎ মন্ত্রিপরিষদে তাদের প্রতিনিধিত্ব দেয়া হতে পারে। এদিকে নতুন রাজনৈতিক উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দলটির সঙ্গে বিএনপির সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। এনসিপি জামায়াত বিরোধী, মধ্যপন্থী, ইসলামপন্থী এবং তরুণ সংগঠিত নেতৃত্বের একটি দল, যা বিএনপির ভাবমূর্তিকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য করতে পারে। বিএনপির কয়েকজন নীতি নির্ধারক জানিয়েছেন, এনসিপি যদি আলাদা জোটও করে তবু বিএনপি তাদের সঙ্গে নির্বাচনী সমন্বয় করবে, কারণ তারা ভোট কেটে নেওয়ার চেয়ে বরং ভোট যোগ করতে পারে। এনসিপি বলছে তারা ৩০০ আসনেই প্রার্থী দেবে, কিন্তু বিশ্লেষকরা মনে করেন এটি আসলে আলোচনার চাপ তৈরি করার কৌশল। বিএনপির সঙ্গে সমঝোতার পথই তাদের জন্য সবচেয়ে লাভজনক। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারটি উল্লেখযোগ্য। তিনি বলেছেন, প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় রাজপথে আন্দোলন করেছে। আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। এই বক্তব্য শুধু ঐক্যের বার্তা নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন। বিএনপি বুঝেছে কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়, রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনও জরুরি। এজন্যই তারা গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, প্রগতিশীল দল ও ইসলামপন্থী, মধ্যপন্থীদের একত্র করে একটি বিস্তৃত গণতান্ত্রিক ব্লক গঠনের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা শুধু নির্বাচনের নয়, বরং পরবর্তী শাসন কাঠামোর নকশাও এতে যুক্ত। বিএনপি এবার স্পষ্ট বলছে, শুধু জয়ী আসনেই ছাড়। এই নীতি দলীয় বাস্তবতার প্রতিফলন, কারণ একদিকে তাদের বহু নেতা এখনও মামলার আসামি, অনেকে বিদেশে বা মাঠের বাইরে, অন্যদিকে দলে নতুন মুখের উত্থান ঘটেছে। ফলে জয়ী আসনের হিসাবটাই এখন মূল লক্ষ্য। বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে ৩০০ আসনের মধ্যে প্রায় ৮৫ থেকে ৯৫ আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম এবং এর মধ্যে প্রায় ৩০টি আসনে বাস্তব জয়লাভের সম্ভাবনা আছে। এই বাস্তবতার কারণে বিএনপি এখন হিসাব করছে কে কোথায় ভোট আনতে পারবে, কোথায় মিত্রকে ছাড় দিলে সুবিধা হবে। কিন্তু এই হিসাবের মাঝেও আশঙ্কা আছে মতবিরোধের। গণতন্ত্র মঞ্চ চায় রাজনৈতিক মর্যাদা, এলডিপি চায় টিকে থাকা, আর বিএনপি চায় বাস্তব জয়ের নিশ্চয়তা। এই পার্থক্য থেকে আলোচনায় জটিলতা তৈরি হতে পারে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এমন আসনে শরিকদের প্রার্থী দেব যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। এই বক্তব্যে দলের অবস্থান স্পষ্ট, তারা আবেগ নয়, পরিসংখ্যান ও মাঠের বাস্তবতায় বিশ্বাস করছে। ২০১৮ সালে নির্বাচনের তুলনায় এখনকার প্রেক্ষাপট অনেক আলাদা। তখন নির্বাচন ছিল সীমিত অংশগ্রহণমূলক, এখন পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগ প্রশাসনিকভাবে শক্তিশালী হলেও জনগণের মধ্যে ক্ষোভও বাড়ছে। এই প্রেক্ষাপটে বিএনপি বুঝেছে রাজনীতিতে ফিরে আসতে হলে কৌশলগত ঐক্য অপরিহার্য। জোট রাজনীতি এখন কেবল আসন ভাগাভাগির বিষয় নয়, বরং এটি রাজনৈতিক বেঁচে থাকার কৌশল। ছোট দলগুলোর জন্য একটি প্রাসঙ্গিক, কারণ বিএনপির ছায়াতলে না থাকলে তারা অস্তিত্ব হারাবে। তাই এই বৃহত্তর জোটকে অনেকেই বলছেন বিকল্প রাষ্ট্রধারার জোট, যেখানে আন্দোলনের রাজনীতি থেকে নির্বাচনের রাজনীতিতে রূপান্তর ঘটছে। বিএনপির গুলশান কার্যালয়ে এখন প্রতিদিনই বসছে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক। তারেক রহমানের কাছে যেসব তালিকা গেছে তা বিশ্লেষণ করা হচ্ছে কয়েকটি মানদণ্ডে: প্রার্থীর জনভিত্তি, সামাজিক গ্রহণযোগ্যতা, স্থানীয় প্রশাসনের অবস্থান, প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা এবং সোশ্যাল মিডিয়া প্রভাব। এই বিশ্লেষণ শেষে যাদের সবুজ সংকেত দেওয়া হবে তারা চূড়ান্ত মনোনয়ন পাবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক ঘোষণা হবে এই তালিকার। বিএনপির কৌশল এখন স্পষ্ট, তারা আসন ভাগাভাগির এই আলোচনাকে ক্ষমতার অঙ্ক নয়, বরং ঐক্য ও পুনর্গঠনের অংশ হিসেবে দেখছে। কারণ আন্দোলনের রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল সেটি ভেঙে গেলে নির্বাচনের মাঠে বিএনপি একা পড়বে। তাই দলটি এখন সর্বোচ্চ চেষ্টা করছে সকল মিত্রকে সন্তুষ্ট রাখতে, যদিও বাস্তবে সবাই আসন পাবে না।
একদিকে মিত্রদের প্রত্যাশা, অন্যদিকে দলের বাস্তবতা, এই দুয়ের ভারসাম্যই ঠিক করবে বিএনপির ভবিষ্যৎ কৌশল। সার্বিকভাবে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য কেবল একটি ভোট যুদ্ধ নয়, এটি তাদের রাজনীতির পুনরুত্থান, নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও জাতীয় বিকল্প গঠনের পরীক্ষা। এই আসন ভাগাভাগির অঙ্কে নির্ধারিত হবে শুধু নির্বাচনের ফল নয়, বরং আগামী এক দশকের বিরোধী রাজনীতির দিক নির্দেশনা। কারণ এই নির্বাচনই নির্ধারণ করবে বিএনপি কি নতুন যুগের রাজনীতিতে নিজেদের পুনর্গঠন করতে পারবে, নাকি মিত্রদের সঙ্গে সমঝোতার রাজনীতিতেই হারিয়ে যাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলটির ভবিষ্যৎ স্বপ্ন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।